প্রত্যেক বাবা মার কাছেই তার সন্তান অনেক বেশি আদরের এবং সবথেকে বেশি মূল্যবান। বাবা মা সবসময় চায় সন্তানকে আগলে রাখার জন্য, তাদেরকে সব বিপদ আপদ থেকে দূরে রাখার জন্য। কিন্তু কোনো এক বাবাই যদি তার ছেলে মেয়েদেরকে মেরে ফেলতে চায়, তখন কি হবে? কি রহস্য লুকিয়ে থাকতে পারে এর পেছনে? অন্যদিকে সমুদ্র সৈকতে এক দম্পতির মৃতদেহ পড়েছিল, যেখানে মেয়েটিকে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে। কিন্তু কে করলো এটা? তো আজকে এইসব রহস্যেরই জট খুলতে থাকবে একের পরে এক। আজকের এই সাইকো থ্রিলার মুভিটা একটু ভিন্ন রকম, তাই মুভির টুইস্টগুলোও একটু ভিন্ন রকম। তাই মুভির ভিন্ন স্বাদের গল্পের কনসেপ্টের সাথে যদি আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি, তাহলে মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু মুভি মধু কান্নু। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে রিটায়ার্ড এসআই চন্দ্রকরকে দেখানো হয়, যার মোবাইলে ইউটিউবার আদি কল করে আর বলে, শিবা স্যার আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আর সেই ইউটিউব চ্যানেলের জন্যই আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। চন্দ্রকান্ত তখন বলে, আমার ইন্টারভিউ নিয়ে কি করবে? যাও কোনো মুভির হিরোদের ইন্টারভিউ নাও, ভালো ভিউ হবে। আদি বলে, আরে স্যার, ওনারা তো রিয়েল লাইফের হিরো, বাট আপনি রিয়েল লাইফের হিরো। আপনার কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে। যদিও ইতিহাসের পাতায় আপনার নাম লেখা নেই, কিন্তু পুলিশের ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু চন্দ্রকান্ত রাজি হয় না, বলে, আমি রিসেন্টলি ক্রিমিনাল বিহেভিয়ারের উপরে একটা বই লিখছি, আর সেটা নিয়ে আমি ব্যস্ত। আদি বলে, স্যার প্লিজ, আমি মাত্র 1.5 ঘন্টা সময় নেব। চন্দ্রকান্ত রাজি হয় না, তারপরেও সে ফোনটা কেটে দেয়। আর ফোন কেটে দেওয়ার পরেই চন্দ্রকান্তের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কে ফোন করেছে? চন্দ্রকান্ত তাকে সবকিছু খুলে বলে যে একজন ইউটিউবার তার ইন্টারভিউ নিতে চায়, আর সেই ভিডিও থেকে যে রেভিনিউটা আসবে সে সেটাকে অনাথ আশ্রমে দান করবে। চন্দ্রকান্তের স্ত্রীর এই আইডিয়াটা ভালো লাগে আর বলে, লোকটা ভালো, আর তোমার 1.5 ঘন্টা সময়ের জন্য যদি কারো ভালো হয় তাহলে তুমি কেন করবে না? তখন চন্দ্রকান্ত আবার আদিকে কল করে এবং মিটিংয়ের টাইমটা তারা ফোনেই সেরে নেয়। এরপরে আদিকে দেখা যায় চন্দ্রকান্তের বাগানের মধ্যেই আদি সব সেট আপ করে নেয় ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর শুরুতে আদি চন্দ্রকান্তকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, অডিয়েন্সের সাথে। আর এরপরেই আদি চন্দ্রকান্তকে প্রশ্ন করে, আপনি তো আপনার সার্ভিস লাইফে অনেক কেস সমাধান করেছেন, অনেক কেসের মুখোমুখি হয়েছেন। আপনার কি এমন কোনো কেসের কথা মনে রয়েছে যে কেসটা সমাধান করতে যেয়ে আপনি কষ্টও পেয়েছেন, অবাক্য হয়েছেন? চন্দ্রকান্ত কিছুক্ষণ ভাবার পরে বলে, হ্যাঁ, পুলিশ অফিসার সারিকা অর্থাৎ তার জুনিয়র একটা কেস সমাধান করেছিল। রাত 2টা বাজে থানায় একটি কল আসে, আর সেই কলে একজন মহিলা কাঁদছিল। পরদিন সকালবেলাতেই সারিকা তার টিম নিয়ে নাবিনা নামে সেই মহিলার বাড়িতে চলে যায়, যেখানে নাবিনা কেঁদেই চলছিল। সারিকা নাবিনাকে বোঝায় আর বলে, আমি বুঝতে পারছি হয়তো আপনি অনেক ট্রমার মধ্যে রয়েছেন, কিন্তু কি হয়েছে আমাদের পুরো বিষয়টা খুলে বলুন। অবশেষে নাবিনা নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে। নাবিনা বলে, আমার খুব সুন্দর একটা পরিবার ছিল। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নাবিনার পরিবারে তার 2 ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ড গৌতম ছিল। অন্যদিকে তার শাশুড়ি মাও তাদের সাথেই থাকত, আর তাদের পরিবারের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল, যার ফলে সব ছোটখাটো উৎসবই তারা খুব ভালোভাবে পালন করত। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। তো এক সানডেতে গৌতম আর নাবিনা বাসায় ছোটখাটো একটা পার্টি রাখে, আর সেখানেই তারা গল্পগুজব করছিল, কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই গৌতম আর নাবিনা শুনতে পায় তার 2 ছেলে মেয়ের কান্নার আওয়াজ। তারা দৌড়ে সেখানে যায়, আর দেখা যায় তাদের পালিত কুকুরটা গৌতম আর নাবিনার ছেলে মেয়েকে কামড়ে দিয়েছে। গৌতম আর নাবিনা সাথে সাথে তার ছেলে মেয়েকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডক্টর প্রথমে সেই ছেলে মেয়ে 2টার চিকিৎসা করে। এরপরে গৌতম আর নাবিনাকে কথা শোনাতে থাকে, যে ঘরে ওদের মতো ছোট ছোট বাচ্চা রয়েছে সেই ঘরে মানুষ কামড়ায় এমন কুকুর আপনারা কেন রাখলেন? গৌতম বলে, সেই কুকুরটা কেনার সময় অনেক দেখে শুনেই কিনেছিল। আসলে এই প্রজাতির কুকুর কখনোই কামড়ায় না মানুষদের, কিন্তু এটা কেন হুট করে কামড়ালো সেটা সে বুঝতে পারছে না। ডক্টর বলে, যাই হোক, আপনাদের আরো সাবধান হওয়া উচিত ছিল, আর এখন থেকে বাচ্চাদের কাছ থেকে সেই কুকুরটাকে দূরে রাখতে হবে। কিন্তু 2 ভাই বোনই গৌতমের সাথে জেদ করতে থাকে যেন সেই কুকুরটাকে তারা দূরে সরিয়ে না দেয়। কিন্তু গৌতম বলে, রকি এখন আর কোনো ভালো ডগি নয়, সে মানুষদের কামড়াতে শুরু করেছে, কখন কি হয়ে যাবে। কিন্তু বাচ্চা দুটো কোনোভাবেই গৌতমের কথা মানতে রাজি ছিল না। তারা কুকুরটার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিল।
এরপরেই সারিকাকে দেখানো হয়, যেখানে অন্য একজন পুলিশ অফিসার তার কাছে আসে আর বলে, ম্যাডাম আমাদের সাথে একটু আসুন এখনই। সারিকা যখন বাগানে চলে আসে, সে দেখতে পায় সেখানে রকির ডেড বডিটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন একজন পুলিশ অফিসার বলে, ম্যাডাম আমাদের এখানের মাটিটা একটু সন্দেহজনক মনে হয়েছিল, এছাড়া আমরা কিছু রক্তের দাগ দেখতে পেয়েছিলাম আর এজন্য মাটি খুঁড়তে শুরু করি, আর সেটার নিচ থেকেই রকির এই রক্তাক্ত বডিটা আমরা খুঁজে পাই। আর এটা কোনো সাধারণ মৃত্যু নয়, রকির বডিতে অর্থাৎ সেই কুকুরটাকে চাকু দিয়ে কয়েকবার আঘাত করে তারপরে মেরে ফেলা হয়েছে। সারিকা তখন নাবিনাকে জিজ্ঞেস করে, আপনাদের ডগিকে কে মেরেছে? নাবিনা বলে, আমি এইসবের কিছুই জানি না, ওই সময়টাতে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। যখন আমি বাড়ি ফিরি আমার ছেলেমেয়েরা কাঁদতে শুরু করে আর বলে রকি আর জীবিত নেই, মারা গেছে। নাবিনা গৌতমকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। গৌতম তাকে বলেছিল তাদের কুকুর রকিকে বাইরের একটা রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল, যার ফলে রোগ হয়ে রকি মারা গেছে। সারিকা এরপরেই বাড়ির সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, কিন্তু দেখা যায় সেই দিনের সিসিটিভি ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছিল। সারিকা বলে, ঠিক আছে, এটাকে সাইবার ডিপার্টমেন্টে পাঠাও আর সিসিটিভি ফুটেজটাকে রিকভার করার চেষ্টা করো। পরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে সেই সিসিটিভি ফুটেজটা রিকভার হয়ে গিয়েছিল। সারিকা সেটা দেখতে শুরু করে। দেখা যায় সেদিন গৌতমের ছেলেমেয়েরা সেদিন টিউশন থেকে বাড়ি ফিরে এরপরে কাজের মহিলার সাথে জিদ করতে থাকে যে রকির সাথে তারা খেলবে। জেদ করাতে তাদেরকে পারমিশন দিয়ে দেয় কাজের মহিলা। আর এরপরে গৌতম যখন অফিস থেকে বাসায় ফেরে, সে দেখতে পায় বাগানে তার ছেলেমেয়েরা রকির লাশের সামনে দাঁড়িয়ে কাঁদছে। যখনই গৌতম সেখানে যায়, তখনই তার ছেলেমেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তাদের রকি আর নেই। গৌতম কোনোভাবে তাদেরকে শান্ত করে। এরপরে গৌতম তার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখান থেকে সে দেখতে পায় তাদের কুকুর রকি তার ছেলেমেয়ের সাথে খেলতে চাইছিল না, আর এই জন্য দুজনে রেগে গিয়ে চাকু দিয়ে রকিকে বারবার আঘাত করে মেরে ফেলে। আর এটা দেখে গৌতম হতবাক হয়ে যায়। সারিকা নাবিনাকে জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ড আপনাকে সত্যিটা খুলে বলেনি যে আপনাদের কুকুর রকিকে আপনার দুই ছেলে মেয়েই খুন করেছে? নাবিনা বলে, না, সেই দিন নাবিনার সাথে আসলে কি হয়েছিল সেটা দেখানো হয়। নাবিনা তার ছেলে মেয়েকে টিউশনে পাঠিয়ে দেয় আর এরপরেই সে গৌতমকে জিজ্ঞেস করে সে কি খাবে, চা না কফি? তখন গৌতম বলে সে কফি খাবে। নাবিনা কফি বানানোর জন্য কিচেনে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই নাবিনার বুকে ব্যথা শুরু হয়। সে পড়ে যায়। চিৎকার করে সে গৌতমকে ডাকে। গৌতম সাথে সাথে নাবিনাকে হসপিটালে নিয়ে যায়। তখন ডক্টর নাবিনার চেক আপ করার পরে বলে যে নাবিনার হার্ট অ্যাটাক হয়েছিল আর তার হার্টের কন্ডিশন এখন তেমন ভালো নয়, তাই তার হার্টের উপরে কোনো প্রেশার দেওয়া যাবে না, এছাড়া তাকে কোনো স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। তো গৌতম বুঝতে পেরেছিল তার ছেলেমেয়ের এই অপকর্মের কথা নাবিনা জানতে পারলে সেই স্ট্রেসের মধ্যে পড়ে যাবে, দুশ্চিন্তা করবে। তাই সেই কথাটা মিথ্যে বলেছে যে তাদের কুকুরটাকে বাইরের কুকুর কামড়ে দিয়েছে আর তাতেই সে মারা গেছে। সারিকা নাবিনার বাসায় ছিল। তখনই আরো একজন পুলিশ অফিসার সারিকাকে ডাকে এবং আবারও বাগানে নিয়ে যায় আর বলে সেই মাটি থেকে তারা কুকুরের রক্তের পাশাপাশি একজনের মানুষের রক্তেরও চিহ্ন পেয়েছে। সারিকা তখন রেগে যায় আর নাবিনাকে বলে, নিশ্চয়ই আপনি কিছু জানেন, আর বলুন এখানে কার রক্ত আর সেদিন কি হয়েছিল, পুরোপুরি ঘটনা খুলে বলুন। নাবিনা বলতে শুরু করে, আসলে গৌতম এক রাতের বেলা তার ছেলেমেয়ের রুমে আসে এবং তার ছেলেমেয়েদের ঘুম থেকে ডেকে তোলে আর বলে তোমাদের মায়ের আজকে জন্মদিন, চলো সেলিব্রেট করব। বাচ্চারাও খুশি মনে তার বাবার সাথে চলে যায়। এরপরে গৌতম দুইজনকে নিয়েই সুইমিং পুলের পাশে এসে বসে থাকে। চুপচাপ সে কিছুক্ষণ বসে থাকে। তখনই দুই ছেলে মেয়ে তাদের বাবাকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বাবা? কিন্তু গৌতম হঠাৎ করেই তার দুই ছেলে মেয়েকে সুইমিং পুলে ঠেলে ফেলে দেয় আর সেখানে দুইজনই বাঁচার জন্য চিৎকার করতে থাকে। আর তাদের চিৎকার শুনে নাবিনা ঘুম থেকে জেগে যায়। সেখানে সে চলে আসে আর এটা দেখার পরে সেও দ্রুত সুইমিং পুলে লাফ দিয়ে অনেক কষ্টে তার ছেলে মেয়েকে উপরে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু গৌতমকে দেখা যায় সে আবারও তার দুই ছেলে মেয়েকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। এটা দেখে নাবিনা রেগে যায় আর বলে, কি হলো তোমার? সে রেগে গিয়ে গৌতমকে পাশে থাকা একটা রড দিয়ে আঘাত করতে যাবে, কিন্তু গৌতম আগে থেকেই সামলে নেয়। নবীনাকে সে জড়িয়ে ধরে, যার ফলে নবীনা বাধ্য হয়ে চেয়েছে দুই সন্তানের মৃত্যু দেখে। আর এরপরেই চিৎকার করতে করতে নাবিনা অজ্ঞান হয়ে যায়। এরপরে যখনই তার জ্ঞান ফেরে সে সাথে সাথে পুলিশকে কল করে আর বলে তার হাজবেন্ড তার দুই সন্তানের লাশ নিয়ে পালিয়ে গেছে। নাবিনার কথাগুলো সারিকার একটু অদ্ভুত এবং এলোমেলো লাগে।
সারিকা এরপরেই নাবিনাকে জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ড অর্থাৎ গৌতমের ব্যবহার আপনাদের প্রতি এবং আপনার সন্তানের প্রতি কেমন ছিল? নাবিনা বলে, সে তো খুব ভালো একজন হাজবেন্ড এবং বাবা ছিল। আমাকে এবং আমার ছেলে মেয়েকে অনেক ভালোবাসতো। কিন্তু সেই দিন রাতে তার কি হয়েছে সেটা আমি জানি না। এরপরেই সারিকা সেই রাতের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু দেখা যায় সেই রাতের সিসিটিভি ক্যামেরা কেউ অফ করে রেখেছিল। সারিকা বুঝতে পারে এটা কেউ ইচ্ছে করে করেছে, আর এটা করেছে গৌতম। অর্থাৎ গৌতম তার ছেলে মেয়েকে খুন করার প্ল্যান আগে থেকেই করে রেখেছিল। সারিকা মনে মনে ভাবতে থাকে যে কোনো বাবা এতটা নির্দয় কি করে হতে পারে। একটা সামান্য কুকুরকে মেরে ফেলার পরিবর্তে সে তার ছেলে মেয়ের জীবন নিয়ে নিল, কিন্তু কেন? এরপরেই সারিকা গৌতমের গাড়ির নাম্বারের সাহায্যে তার গাড়ির লোকেশনটা খুঁজে বের করে ফেলে, যেটা ছিল একটা জঙ্গলে। তারা সেখানে চলে যায়, কিন্তু সারিকা অবাক হয়ে দেখতে পায় ড্রাইভিং সিটের ভেতরে আরও একজনের রক্ত লেগেছিল, কিন্তু বাকি জায়গাটা একেবারে পুরোপুরি পরিষ্কার এবং ফিটফাট ছিল। বোঝা যাচ্ছিল এখানে কোনো ধস্তাধস্তি হয়নি, অর্থাৎ যে ড্রাইভিং করেছে সে হয়তো গৌতমকে সাহায্য করেছিল। কিন্তু দেখা যাচ্ছিল সেখান থেকে কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র ড্রাইভিং হুইলে গৌতমের ফিঙ্গারপ্রিন্টই ছিল। সারিকা বুঝতে পারে যেই গৌতমকে সাহায্য করেছে না কেন, সে আগে থেকেই পুরোপুরি একেবারে প্ল্যান করে এসেছিল। অর্থাৎ গৌতম তাকে আগে থেকেই সবকিছু জানিয়ে রেখেছিল, আর হয়তোবা সে ড্রাইভিং করার সময় গ্লাভস পরে রেখেছিল। এরপরে গৌতমের নাম্বারের কল ডিটেলস সে বের করে। সারিকা সেখানে দেখতে পায় শেষের কয়েকদিনে গৌতম অনেকবার একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছে, আর এটা থেকে সারিকা এবং তার টিম বুঝতে পারে হয়তোবা গৌতমের কোনো মানসিক সমস্যা ছিল, আর সেটা থেকে সে তার ছেলে মেয়েকে মেরে ফেলেছে। সারিকা তাদের ধারণা ঠিক কিনা সেটা দেখার জন্য সেই সাইকোলজিস্ট ডক্টরের কাছে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই ডক্টর তাদের ভিন্ন কথা বলে। গৌতম একদিন তার চেম্বারে চলে আসে। গৌতম ডক্টরকে তার ছেলে মেয়ের অপকর্মের ব্যাপারে খুলে বলতে থাকে। সবকিছু শোনার পরে ডক্টর গৌতমকে জিজ্ঞেস করে, সেই কুকুরটিকে খুন করার পরে আপনার ছেলে মেয়ের ভেতরে কোনো অপরাধবোধ ছিল? গৌতম বলে, একেবারেই নয়, বরঞ্চ তারা এমন অভিনয় করছিল যেন তারা কুকুরটিকে মারেনি বা কে মেরেছে সেটাও তারা জানে না। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম যে কেন তারা রকিকে মেরেছে, তখন তারা অবাক হয়ে গেল আর বলল তারা তাদের প্রিয় রকিকে কেন খুন করবে। সবকিছু ভালোভাবে শোনার পরেও সেই ডক্টর গৌতমের ছেলে মেয়ের মধ্যে কি সমস্যা সেটা বুঝতে পারছিল না। এই জন্য ডক্টর গৌতমকে বলে, আপনার ছেলে মেয়ের উপরে আপনি বিশেষ করে কয়েকদিন নজর রাখুন এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো খেয়াল করে রাখুন, আমাকে জানান। কিন্তু এর কয়েকদিন পরেই রাতের বেলায় দেখা যায় গৌতমের দুই ছেলে মেয়েকেই ঘরের ভেতরে জোরে গান বাজিয়ে নাচানাচি করছিল। রাত বেশ হয়ে গিয়েছিল, এই জন্য গৌতমের মা তার দুই নাতি নাতনিকেই গান বন্ধ করে ঘুমিয়ে যেতে বলে, কিন্তু তারা বলছিল না, তারা আরও ডান্স করবে। এতে গৌতমের মা আবারও তাদের জোরাজোরি করে ঘুমিয়ে পড়ার জন্য, আর এতে গৌতমের দুই ছেলে মেয়ে রেগে যায়, যার ফলে তারা তাদের দাদিকে ধাক্কা দিয়ে বসে। এতে গৌতমের মা রেগে যায় এবং দুইজনকেই দুই একটা চড়থাপ্পড় দিয়ে সেখানে ঘুম পাড়িয়ে দেয়। এরপরেই মাঝরাতে দুজনেই ঘুম থেকে জেগে ওঠে। এরপরে ফুলদানি দিয়ে তাদের দাদির মাথায় বারবার আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণ পরে তারা আবারও কাঁদতে শুরু করে যে দাদির কি হয়ে গেল। তাদের চিৎকার শুনে তাড়াতাড়ি গৌতম সেই রুমে চলে আসে। সেই রুমে শুধুমাত্র গৌতমের দুই ছেলে মেয়েই ছিল, এজন্য গৌতমের তাদের প্রতি সন্দেহ হয়। কিন্তু তারপরও তার দুই ছেলে মেয়ে নিষ্পাপ হওয়ার এবং কোনো কিছু না করার জন্য অভিনয় করছিল, কাঁদছিল। এতটুকু ঘটনা শোনার পরে সারিকা ভাবতে থাকে গৌতম হয়তোবা তার মায়ের খুনের বদলা নেওয়ার জন্যই তার দুই ছেলে মেয়েকে মেরে ফেলেছে। অন্যদিকে নাবিনা সেই ডক্টরের কথা শুনে বুঝতে পারে যে তার শাশুড়ি মা এই পৃথিবীতে আর নেই। আসলে এই ঘটনাগুলো তখনই ঘটেছিল যখন নাবিনা হার্ট অ্যাটাকের কারণে হসপিটালে অ্যাডমিট ছিল। এরপরে যখন সে বাসায় ফিরেছিল, তার হাজব্যান্ড গৌতম তাকে বলেছিল যে তার মা তীর্থে গেছে, আর গৌতম এবারও তাকে মিথ্যে বলেছিল। কারণটা হচ্ছে নাবিনাকে কোনো শকিং নিউজ দিতে ডক্টর নিষেধ করেছিল, কারণ তার অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু এখন যখন নাবিনা এই সব কিছু জানতে পারে, সে আরো বেশি কষ্ট পায়, কাঁদতে শুরু করে। এরপরে ডক্টর আবারও বলে যে এরপরেই গৌতম অনেক হসপিটালে চক্কর লাগিয়েছিল, কিন্তু কোনোভাবেই তার ছেলে মেয়ের মধ্যে কি সমস্যা সেটা জানা যাচ্ছিল না। আর এরপরে একটা সময় তার ছেলে মেয়ের ব্লাড টেস্ট করা হয়, আর সেই রিপোর্টে অদ্ভুত একটা জিনিস ধরা পড়ে। সেটা হচ্ছে গৌতমের দুই ছেলে মেয়ের রক্তেই মানুষের ডিএনএ নয়, বরং সাপের ডিএনএর অস্তিত্ব পাওয়া গেছে। এই কথাটা শুনে অনেকের কাছে একেবারে আজগুবি মনে হতে পারে, কিন্তু তারপরেও ধৈর্য ধরে বাকি গল্পটা শুনুন, এর পেছনে থাকা যুক্তিটা আশা করি জেনে যাবেন। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়।
সারিকা বলে, এটা কি করে সম্ভব? নাবিনা বলে, বাচ্চাদের তো কখনো সাপেই কামড়ায়নি, আমাদেরও কখনো সাপে কামড়ায়নি, আর আমাদের ভেতরেও এমনটা কখনো কোনো কিছু পাওয়া যায়নি, কারণ এর আগে অনেকবার আমাদের ব্লাড টেস্ট করা হয়েছে। এরপরে সেই ডক্টর বলতে শুরু করে, গৌতম যখন এই বিষয়টা জানতে পেরে গিয়েছিল, সেই রিপোর্ট নিয়ে সে কয়েকজন ডক্টরের কাছে গিয়েছিল এবং তাদেরকে বলেছিল এটা কি করে সম্ভব। তখন ডক্টর রিপোর্টটা ভালো করে দেখার পরে সেই ডক্টর বলতে শুরু করে, এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যেটা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা থাকে না। তাই আমার কাছে একটা থিওরি রয়েছে, হয়তোবা আপনাদের বাসার সেই পালিত কুকুরটাকে কোনো এক সময় সাপে কামড়ে দিয়েছিল, যার ফলে কখনো না কামড়ানো কুকুরটাই আপনাদের ছেলে মেয়েকে হয়তোবা কখনো কখনো কামড়ে দিত, যার ফলে সেই সাপের বিষ প্রথমে কুকুরের, এরপরে কুকুর থেকে আপনার ছেলে মেয়ে শরীরে প্রবেশ করে, কিন্তু সেটা পুরোপুরি ভিতরে যেতে না পারলেও তাদের রক্তে মিশে যায়, আর এতে করে সাপের ডিএনএর কিছু বৈশিষ্ট্য আপনার ছেলে মেয়েদের মধ্যে দেখা যেতে শুরু করে। আর এই জন্যই হয়তোবা আপনার ছেলেমেয়েরা খুব দ্রুত দ্রুত রেগে যেত। সেই দিন যখন টিউশন থেকে ফেরার পরে আপনার ছেলেমেয়েরা কুকুরটির সাথে খেলতে চেয়েছিল, সেই কুকুরটি কোনো কারণে হয়তোবা খেলতে চায়নি, আর এতে করে তাদের প্রচণ্ড রাগ হয়, আর সেই রাগের বশবর্তী হয়েই তারা সেই কুকুরটাকে সেখানে নির্মমভাবে মেরে ফেলে। আর আপনার মায়ের ব্যাপারেও হয়তোবা একই রকম ঘটনা ঘটেছিল। আপনার মা তাদেরকে ডান্স করতে নিষেধ করেছিল, আর সেই রাগ থেকেই তারা আপনার মাকে খুন করেছে। ডক্টর বলেছিল যে সাপকে বিষ দেওয়া হয়েছে নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য। এরপরে যখনই হয়তোবা কোনো মানুষ সাপের উপরে পা রাখে, ওই সময়ে সাপ সাথে সাথে মানুষকে কেটে দেয়, কামড়ে দেয়, কারণ ওই সময়টাতে সাপের ভাবার মতো কোনো অবকাশ থাকে না, সময় পায় না। তাই সাপ তখন ডিসাইড করতে পারে না যে সেই মানুষগুলো তাদেরকে ইচ্ছে করে পাড়া দিয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবে, কারণ তাদের ওই বিচার বুদ্ধিটা তখন নিমিষেই শেষ হয়ে যায়। আর সাপের মতোই আপনার দুই ছেলেমেয়েদের ব্যবহারেও পরিবর্তন আসে। যখনই তাদের রাগ হতো এবং নিজেদের জন্য কিছু বিপজ্জনক মনে করত, তখন তারা সেটার উপরে হামলা করত, মেরে ফেলত, কিন্তু কিছুক্ষণ পরে তারা এটা ভুলে যেত যে তারাই এই কাজটা করেছে, আর এজন্যই তারা আবার কাঁদতে শুরু করত। এরপরে ঘটনা একেবারে প্রথমে চলে আসে, যেখানে ইউটিউবার আদি চন্দ্রকান্তের ইন্টারভিউ নিচ্ছিল। চন্দ্রকান্ত আদিকে বলছিল যে গৌতম বুঝতে পেরেছিল যে তার ছেলে মেয়ের ভালো হওয়ার আর কোনো উপায় নেই, এছাড়া বড় হতে হতে তার ছেলে মেয়ে অন্যান্য মানুষদের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে, আর তারা যেন অন্যান্য মানুষদের ক্ষতির কারণ হতে না পারে, এই জন্য নিজের বুকে পাথর রেখে সে তাদের মেরে ফেলে। আর এই পুরো ঘটনা জানার পরে নাবিনা আফসোস করতে থাকে। তখনই মুভির আরো একটা টুইস্ট দেখানো হয়, নাবিনা তখন পুলিশকে মিথ্যে বলছিল। সেই রাতে নিজের ছেলে মেয়েকে মারার অপরাধে নাবিনা তার হাজবেন্ড গৌতমকে মাথায় আঘাত করে মেরে ফেলেছিল, কিন্তু এই কথাটা নাবিনা পুলিশকে জানায় না। এরপরে লুকিয়ে নাবিনা তার হাজবেন্ড গৌতমের লাশটাকে যেখানে কবর দিয়েছিল সেখানে চলে আসে এবং কাঁদতে থাকে তার ভুলের জন্য। সবকিছু শোনার পরে আদি চমকে যায়, এমনও হতে পারে। এরপরে সে চন্দ্রকান্তকে বলে, স্যার, এমন যদি আরো চমকে দেওয়ার মতো কোনো কেস থাকে আমাকে বলুন। চন্দ্রকান্ত বলে, হ্যাঁ আছে তো। সে আরো একটা কেস বলতে শুরু করে। একদিন এক সি বিচে এক দম্পতির লাশ দেখতে পায় একটি ছেলে, সেখানে একটা ফোন পড়ে রয়েছে। সেই ফোন দিয়ে সে পুলিশ স্টেশনে কল করে এবং সেই দম্পতির মৃত্যুর ব্যাপারে সে থানায় জানায়। আদিভাবে ওই ছেলেটাই কি সেই দম্পতিকে খুন করেছিল। চন্দ্রকান্ত বলে, পুরো ঘটনা শোনো, তাহলে বুঝতে পারবে। দেখা যায় সেই খবর পেয়ে পুলিশ সমুদ্র সৈকতে চলে আসে আর সেই লাশ দুটো উদ্ধার করে। সেখানে আসা একজন পুলিশ অফিসার সতীশ সেই লাশ দুটোকে কনফার্ম করে ফেলে, চিনে ফেলে। এই লাশ দুটো ছিল তার বন্ধু নেওয়াজ এবং তার স্ত্রী প্রিয়ার। সতীশ বুঝতে পারে না যে তাদের এমন নির্মমভাবে কে খুন করলো। সে কাঁদতে থাকে এবং তার হায়ার অফিসারকে সতীশ বলে যে, স্যার, যে এদেরকে মেরেছে তাদেরকে ছাড়বেন না, তাদেরকে যে করে হোক অ্যারেস্ট করুন আর শাস্তি দিন। পুলিশ সেই লাশের আশেপাশটা ভালো করে খোঁজে। তারপরে সমুদ্র সৈকতের একটু দূরেই তারা কিছু মদের বোতল এবং খাবার প্যাকেট দেখতে পায়, আর সেটা থেকে বুঝতে পেরে যায় যে এখানে কয়েকজন লোক মিলে হয়তোবা আড্ডা দিচ্ছিল। হয় তারা নেওয়াজ এবং প্রিয়ার মার্ডার করেছে, নয়তোবা তারা এই মার্ডার সম্পর্কে কিছু একটা জানে। তাই সেই মদের বোতলের দোকান এবং আশেপাশে বিভিন্ন ঠিকানা থেকে সেই সব লোকগুলোর মধ্যে একজনকে তারা খুঁজে বের করে ফেলে। এছাড়া যে নাম্বার থেকে থানায় কল করা হয়েছিল সেই নাম্বারের ওনারকেও ধরে ফেলা হয়। দেখা যায় তারাই সেখানে মদ খাচ্ছিল, তাই তাকে থানায় উঠিয়ে নিয়ে আসা হয় এবং টর্চার করে জিজ্ঞেস করা হয় আসল ঘটনা কি। তখন সেই লোকটা বলতে শুরু করে, সেই দিন তারা তাদের বন্ধুর বার্থডে সেলিব্রেট করার জন্য সমুদ্র সৈকতে গিয়েছিল মদ এবং খাবার নিয়ে। তারা সেখানে কিছুটা মদ খায়,
ঠিক তখনই তারা দেখতে পায় নওয়াজ আর প্রিয়াকে, যারা সেখানে ছোট্ট একটা পার্টি করছিল। আর ঠিক ওই সময়টাতে মাতাল লোকগুলোর নজর পড়ে প্রিয়ার ওপরে। তারা প্রথমে নওয়াজের মাথায় পেছন থেকে আঘাত করে তাকে সেখানে আহত করে ফেলে, আর এরপরে একের পর এক প্রিয়াকে সেখানে তারা ধর্ষণ করে, আর এরপরে দুজনকেই মেরে ফেলে। ঠিক ওই সময়টাতে রহস্যময় ছেলেটি চলে আসে। তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, রহস্যময় সেই ছেলেটি তাদের সাথে লড়াই করে এবং তাদের একে একে মেরে ফেলে, যাদের মধ্যে শুধুমাত্র উমেশ সেখান থেকে পালিয়ে যেতে পেরেছিল। আর সেই লড়াই করার মধ্যে উমেশের মোবাইলটা সেখানেই পড়ে গিয়েছিল। আর রহস্যময় সেই ছেলেটি উমেশের মোবাইল থেকেই থানায় কল করে সেই মার্ডারের খবরটা দিয়েছিল। তখন আমরা বুঝতে পারি রহস্যময় ছেলের মুখে লেগে থাকা রক্তগুলো আসলে সেই মাস্তানদের ছিল, যারা নওয়াজ এবং প্রিয়াকে খুন করেছে। এদিকে সতীশ সহ বাকি পুলিশ টিম রহস্যময় সেই ছেলেটাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সে একেবারে গায়েব হয়ে গেছে। তার কোনো হদিসই তারা খুঁজে বের করতে পারে না। যদিও উমেশের মোবাইলে সেই রহস্যময় ছেলেটির হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডেটাবেসের সাথে ম্যাচ করে কোনো মিল পাওয়া যায় না। এদিকে উমেশকে সেই খুন করার জন্য শাস্তি দেওয়া হয়। অন্যদিকে ধীরে ধীরে পুলিশ এই কেসটাকে ভুলে যেতে বসে। ঠিক তখনই সতীশের কাছে সেই রহস্যময় ছেলেটি একটি লেটার পাঠায়। আর সেই ছেলেটি চিঠিতে সতীশকে লিখেছিল, আমি জানি নওয়াজের কাছ থেকে তুমি সেই হার্ড ডিস্কটা চুরি করেছ। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে সেই হার্ড ডিস্কটা আমাকে দিয়ে দাও। সতীশকে সেই রহস্যময় ছেলেটি সেই সমুদ্র সৈকতেই দেখা করতে বলেছিল। সতীশ ছেলেটিকে দেখার সাথে সাথেই তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু রহস্যময় ছেলেটি তার আগেই সতীশের হাতে গুলি করে বসে। রহস্যময় ছেলেটি সতীশকে জিজ্ঞেস করে, সেই হার্ড ডিস্কটা তোমার কাছে কি করে আসলো? সতীশ বলতে শুরু করে। সতীশ বলে, একদিন তার বন্ধু নওয়াজ তাকে তার বাসায় ডাকে এবং সতীশের সামনে সে ইচ্ছে মতো চিকেন খেতে থাকে, মিট খেতে থাকে। এটা দেখে শেষে সতীশ একটু অবাক হয়ে যায় আর নওয়াজকে বলে, তুমি কি ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ান হয়ে গেলে? নওয়াজ বলে, কিন্তু এগুলো তো চিকেন মাটন নয়। এটা শুনে সতীশ অবাক হয়ে যায়, বলে তাহলে কি মানুষের মাংস? নওয়াজ বলে হ্যাঁ। এতে সতীশ আরো অবাক হয়ে যায়। নওয়াজ তখন হেসে বলে, এগুলো মানুষের মাংস নয় ঠিকই, কিন্তু এগুলো মানুষ দ্বারা তৈরি করা মাংস। এটা পরীক্ষিতভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। যখন আমি এটা দেখলাম যে এটা সফল হয়ে গেছে, তখন এর ফর্মুলা আমি চুরি করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি প্রিয়াকে মানাবো। তখনই আমরা দেখতে পাই প্রিয়া আর নেওয়াজের মধ্যে ঝগড়া কেন লেগেছিল। আসলে বিয়ের আগে থেকেই নওয়াজ একজন ভেজিটেরিয়ান আর প্রিয়া নন ভেজিটেরিয়ান। আর বিয়ে হওয়ার সময় তারা একে অপরের পক্ষ বুঝে নিয়েছিল, বলেছিল কেউ কাউকে বাধা দেবে না, যে যার মতো থাকবে। আর তারা বিয়েও করে নিয়েছিল। আসলে নওয়াজ ভেবেছিল যে বিয়ের পরে তার সাথে থাকতে থাকতে প্রিয়াও হয়তো ভেজিটেরিয়ান হয়ে যাবে, কিন্তু হয় এর উল্টোটা। প্রিয়াকে দেখা যায় বিয়ের পরে সে প্রচুর পরিমাণ মিট খেতে থাকে, মাংস ছাড়া সে ভাতই খেত না। আর সেটা নিয়ে আজকে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন নওয়াজ প্রিয়াকে বলে, তুমি আর কত প্রাণীর জীবন এভাবে নষ্ট করবে? তুমি তাদের মেরে ফেলবে? তোমার কি একটু মায়া হয় না? আমি তো ভেবেছিলাম বিয়ের কয়েক সপ্তাহ পরে তুমি আমার মতো হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি তুমি দিনে দিনে আরো বেশি ননভেজ খেতে শুরু করেছ। প্রিয়া বলতে থাকে, পৃথিবীতে কি শুধু আমি একাই নন ভেজিটেরিয়ান? আরো অনেকে রয়েছে, তারা সবাই মাংস খায়, আর আমাদেরকে বানানোই হয়েছে মাংসঘাতক হিসেবে। যেমন সিংহ মাংসঘাতক, এখন তুমি কি তাকে জোর করে ঘাস খাওয়াতে পারবে? তখন নওয়াজ বলতে থাকে, ওদের হাতে আর কোনো অপশন নেই, ওদের জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু মানুষ তো পারে। আমাদের হাতে তো অপশন রয়েছে। আমরা আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আরো বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু তারপরও কেন এই প্রাণীদের মারতে হবে? তুমি জানো ওদের কত কষ্ট হয়? এতে প্রিয়া আরো রেগে যায় আর বলে, বিয়ের আগেই আমি বলে দিয়েছিলাম আমি আমার খাবারের মধ্যে কারো হস্তক্ষেপ পছন্দ করব না, আর এর জন্য যদি তোমাকে ছেড়ে যেতে হয় তাতেও আমি দ্বিধাবোধ করব না। এরপরে প্রিয়া ব্যাগ গুছিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। এরপরেই নওয়াজ তার সিনিয়র সায়েন্টিস্টের এই ইনভেনশনটা দেখে আর সেই মিট ফর্মুলাটা চুরি করে নেয়, যেটা একটা হার্ড ডিস্কে ছিল। নওয়াজ বলতে থাকে, একবার শুধু আমি প্রিয়ার রাগটা ভাঙিয়ে নিই, তারপরে আমি আবার সেই হার্ড ডিস্কটা আগের জায়গায় রেখে দেব। কিন্তু এই সবকিছু শোনার পরে সতীশের মনে লোভ জাগে। সে নওয়াজকে বলে, ফেরত দেওয়ার কি দরকার? এই ফর্মুলাটার প্যাটার্ন আমাদের নামে করে নিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, কোটিপতি হয়ে যাব। কিন্তু নওয়াজ রাজি হয় না আর বলে, আমার সিনিয়র সায়েন্টিস্ট এর সঠিক ব্যবহার করবে। সে এই মিট ফর্মুলা বাজারে আনবে, যাতে করে সাধারণ মানুষ ননভেজের পরিবর্তে মানুষের তৈরি এই মাংস খায়, আর এতে করে হিউম্যান ক্রুয়েলিটি বন্ধ হয়ে যাবে। সতীশ তার মতে হা মিলিয়ে নেয়।
এরপরে নওয়াজ একদিন ছোট্ট একটা ডেট আয়োজন করে প্রিয়ার সাথে এবং সেখানে তাকে না বলিয়ে মানুষের তৈরি সেই নকল মাংস খাইয়ে দেয় আর সেটা মজা করে প্রিয়া খাইয়েও নেয়। এরপরে নওয়াজ ল্যাপটপে প্রিয়াকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে কিভাবে ল্যাবে নকল মাংস তৈরি করা হচ্ছে। পুরোটা দেখার পরে প্রিয়া অনেক খুশি হয় যে আমরা মাংসের স্বাদও পাবো, আবার কোনো প্রাণীকেও হত্যা করতে হবে না। এটা তো খুব ভালো ইনভেনশন। অন্যদিকে প্রিয়াকে খুশি দেখার পরে নওয়াজও খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে এবার অন্তত আমাদের বিবাহিত জীবনটা আর কোনো ঝামেলা ছাড়াই চলে যাবে। সেখানে তারা দুইজন এনজয় করছিল। আসলে গতকালকে নওয়াজ সতীশকে বলে রেখেছিল যে প্রিয়াকে সে এই আইল্যান্ডে এনে সারপ্রাইজ দেবে। অন্যদিকে সতীশও তার একটা প্ল্যান ঠিক করে রেখেছিল। সে কিছু লোককে সেই আইল্যান্ডে ডাকে এবং তাদের বলে তারা মদ খেয়ে মাতাল হয়ে যেন প্রিয়া এবং নওয়াজকে খুন করে। সতীশের প্ল্যান মতোই সেই লোকগুলো মাতাল হয়ে নওয়াজ এবং প্রিয়াকে মেরে ফেলে এবং সেই হার্ড ডিস্কটা নিয়ে নেয়, যেটা তারা সতীশকে দেয়। কিন্তু সতীশের এই পুরো প্ল্যানে রহস্যময় সেই ছেলেটা ছিল না, যে হুট করেই চলে এসেছিল। এরপরে ছেলেটিকে দেখা যায় সেই হার্ড ডিস্কটা সে সতীশের কাছ থেকে নিয়ে নেয় এবং সতীশকে মেরে ফেলে আবারও গায়েব হয়ে যায়। ঘটনা একেবারে প্রেজেন্টে চলে আসে, যেখানে চন্দ্রকান্ত আদিকে দ্বিতীয় গল্পটা বলা শেষ করে। ঠিক ওই সময়টাতে সাদা শার্ট পরা একজন লোক চন্দ্রকান্তের বাড়িতে আসে এবং তাকে হাই বলে। চন্দ্রকান্ত বলে আমার ইন্টারভিউটা কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, তুমি ভেতরে যেয়ে বসো, আমি আসছি। লোকটা ভেতরে আসলে চন্দ্রকান্তের স্ত্রীও তাকে স্বাগতম জানায় আর বলে ভাই বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। চন্দ্রকান্তের স্ত্রী কিচেনে চলে যাওয়ার সাথে সাথেই লোকটা সেই ঘরের ভেতরে ঢুকে যায়। বেডরুমের সবকিছু খুলে দেখতে শুরু করে, কিন্তু আলমারির একটা কাবার্ড বন্ধ ছিল। তখনই চন্দ্রকান্তের স্ত্রী সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন, কি খুঁজে বেড়াচ্ছেন? একটু পরেই সে বলে বুঝতে পেরেছি আপনি কি খুঁজছেন, আমি এখনই চন্দ্রকান্তকে ডাকছি। যখনই মহিলাটি চন্দ্রকান্তকে ডাকতে যাবে ঠিক ওই সময়টাতে লোকটা সেই মহিলাটির মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে, কিন্তু চন্দ্রকান্ত এটা জানতেও পারে না। এদিকে চন্দ্রকান্ত আদিকে তৃতীয় গল্প বলতে শুরু করেছে, যেখানে রাজু নামের ছোট্ট একটা বাচ্চা ছিল যে ঘুম থেকে ওঠার পরেই বলতে থাকে আমাকে মেরে ফেলেছে, ওরা আমার পরিবারকে মেরে ফেলেছে। তার চিৎকার শুনে তার মা সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। রাজু বলতে থাকে ওরা আমার পরিবারকে মেরে ফেলেছে। এটা শুনে তার মা ভয় পেয়ে যায়। রাজুর বাবাকে কল করে এবং রাজুর সাথে যা হয়েছে পুরো ঘটনা তাকে খুলে বলে। রাজুর বাবা রাজুর সাথে বাসায় এসে কথা বলতে থাকে, কিন্তু রাজু বলতে থাকে সে রাজু নয়, সে কাশি। গত জন্মে সে একজন সায়েন্টিস্ট ছিল আর 10 দিন আগে আততায়ীরা তাকে এবং তার পরিবারকে খুন করেছে। রাজুর বাবা মা ভয় পেয়ে যায়। তারা রাজুর বাবার বন্ধু রামকে ডাকে, যে একজন পুলিশ অফিসার ছিল। রাম সেখানে রাজুকে জিজ্ঞাসাবাদ করে। রাম সেখানে কাশির মৃত্যুর ব্যাপারে এবং তার জীবনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে রাজুকে, আর রাজু সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে দেয়। আর এতে করে এই খবরটা চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর খবরেও এই বিষয়টা নিয়ে লেখালেখি হয় যে কাশির আত্মা ছোট্ট একটা ছেলেকে ভর করেছে। এর কয়েকদিন পরে দেখা যায় রাজুর বাড়িতে একজন রিপোর্টার চলে আসে এবং সে রাজুর ইন্টারভিউ নিতে চায়, কিন্তু রাজুর বাবা বলে তার আইডি কার্ড দেখানোর জন্য, কিন্তু রিপোর্টার বলে সে তার আইডি কার্ড বাসায় রেখে এসেছে। কিন্তু রাজুর ইন্টারভিউ নেওয়াটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট, সে রিকোয়েস্ট করে আর রাজুর বাবা পারমিশন দিয়ে দেয়। রিপোর্টার রাজুকে কাশির ব্যাপারে অনেক প্রশ্ন করে আর সবগুলো প্রশ্নের উত্তর একেবারে হুবহু দিয়ে দেয় রাজু। এরপরে রিপোর্টার রাজুকে জিজ্ঞেস করে হার্ড ডিস্ক কোথায় লুকিয়ে রেখেছ? এতে রাজু বলে কিসের হার্ড ডিস্ক? তখন রিপোর্টার বলে তুমি কাশির ব্যাপারে সবকিছু জানো আর হার্ড ডিস্কের ব্যাপারে জানো না, আমাকে খুলে বলো হার্ড ডিস্ক কোথায় রেখেছ, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে আর তখনই দেখা যায় রাজুর বাবাও একজন পুলিশ অফিসার। আসলে রাজুর বাবা এবং তার বন্ধু রাম দুজনে মিলে প্ল্যান করেছিল কাশি এবং তার পরিবারকে যারা খুন করেছে তাদের ধরার প্ল্যান, আর এই জন্যই রাজুর শরীরে কাশির আত্মা ভর করেছে এটা তারা চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে করে খুনি একবার হলেও রাজুর সাথে কথা বলতে আসে। আর তারা তাদের প্ল্যানে সফল হয়েছে। এদিকে আদি বলতে থাকে এটা আবার কোন হার্ড ডিস্ক? আগের গল্পে তো হার্ড ডিস্কটা রহস্যময় সেই ছেলেটা নিয়ে গেছে। চন্দ্রকান্ত বলে একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। এরপরেই সে রিপোর্টারের ঘটনা দেখানো হয় যে একবার কাশির কাছে এসেছিল যে একজন সায়েন্টিস্ট। সে কাশিকে তার সমস্যা খুলে বলে যে তার অনেক বেশি রাগ হয়, সে তার জেদ কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। কারো 1% রাগ হলে সে 1000% রেগে যায়, অর্থাৎ সেই রাগের বশবর্তী হয়ে সে যে কোনো কাউকে যে কোনো কিছু করে ফেলতে পারত। সে কাশিকে বলে আপনি এমন কিছু ইনভেনশন করুন যে মেডিসিন খেলে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো।
আসলে রাগের কারণেই সব অপরাধ সংঘটিত হয়। যদি মানুষের রাগ না হয় তাহলে কত অপরাধ থমকে যাবে। একবার ভেবে দেখুন, কাশেও বুঝতে পারে ছেলেটা ঠিকই বলেছে, আর এজন্য কাশেও রাজি হয়ে যায় সেই ছেলেটাকে সহযোগিতা করার জন্য। কাশি এরপরেই তার গবেষণা শুরু করে এবং দীর্ঘ কয়েক বছর গবেষণা করার পরে সে সফল হয়। কিন্তু এত সময়ের মধ্যে সেই রিপোর্টার তার চিন্তাভাবনা বদলে ফেলেছিল। সে বলতে থাকে সে এখন আর সেই ইঞ্জেকশনটা নিতে চায় না। সেই রিপোর্টার বলে, চলুন আমরা এটা প্যাটার্ন করে বাজারে বিক্রি করি, এতে করে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু কাশি এবং তার পরিবার এই বিষয়টা মেনে নেয় না। তারা ভাবে সেই রিপোর্টার সেলফিশ। সে বলতে থাকে যে এটা করলে শুধুমাত্র এই সুবিধা বড় লোকেরাই ভোগ করতে পারবে, আর সমাজে ক্রাইম রেট তখনই কমবে যখন সাধারণ মানুষ এটা গ্রহণ করতে পারবে। রিপোর্টার বলে, কিন্তু এটা তৈরি করার আইডিয়া তো আমি আপনাকে দিয়েছি। কাশি বলে, কিন্তু তৈরি তো আমি করেছি, আমি এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর কাছে পাঠিয়ে দেব। আর এতে সেই ছেলেটা প্রচন্ড রেগে যায় আর একটা সময় ঝগড়া করতে থাকে তাদের সাথে। তাতেও কাজ না হলে সেই ছেলেটা সবাইকে মেরে ফেলে, কাশিকে সহ। এরপরে পুরো বাড়িতে সেই হার্ড ডিস্কের ভেতরে যে ফর্মুলাটা ছিল সেটা সে খুঁজতে থাকে, কিন্তু সেই হার্ড ডিস্কটা সে কোথাও খুঁজে পায় না। এদিকে আদি চন্দ্রকান্তকে জিজ্ঞেস করে এই রিপোর্টারটা আসলে কে ছিল। চন্দ্রকান্ত এরপরে সবকিছু খুলে বলতে শুরু করে। ঘটনা চলে যায় সেই রাতে, যে রাতে গৌতম তার 2 ছেলে মেয়েকে মেরে ফেলেছিল। নবীনা গৌতমের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলার পরে সে দেখতে পায় তার মেয়ে মারা গেলেও তার ছেলে এখনো জীবিত ছিল, তার শ্বাস চলছিল। এরপরে সে তার ছেলেকে বাঁচিয়ে নেয় এবং গৌতম আর তার মেয়েকে অন্য একটা জায়গায় কবর দিয়ে দেয়। কিন্তু এরপরেই নাবিনা যখন পুলিশের কাছ থেকে তার ছেলে মেয়ের আসল সত্যিটা জানতে পারে, তখন নাবিনাও চাইছিল না তার ছেলেকে আর বাঁচিয়ে রাখার জন্য। আর এই জন্য প্ল্যান করে সে তার ছেলেকে অন্য একটা শহরে নিয়ে যায় মেরে ফেলার জন্য। কিন্তু সেখানেও নাবিনার সাথে দুর্ভাগ্য কাজ করে। সে তার ছেলেকে পাবলিক প্লেসে রেখে ওয়াশরুমে গিয়েছিল। ঠিক তখনই সেখানে আসার পরে সে দেখতে পায় তার ছেলে আর সেখানে নেই। কেউ বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিন্তু সেই কিডন্যাপাররা তাকে মেরে ফেলেনি, আর এতে করে সেই ছেলেটা ধীরে ধীরে অসৎসঙ্গ পেয়ে নষ্ট হয়ে যায়। বড় হওয়ার পরে সে তার এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য চলে যায় সায়েন্টিস্ট কাশির কাছে। কিন্তু কাশি তখন অনেক ব্যস্ত ছিল আর চিন্তিত ছিল, কারণ নকল মাংস তৈরি করার ফর্মুলাটা মিসিং ছিল, সেটা সে খুঁজে পাচ্ছিল না। আর এটা নবীনার ছেলে জানার পরে সে কাশিকে বলে, আমি আপনার সেই নকল মাংস তৈরি করার ফর্মুলাটা এনে দেব, কিন্তু এর বিনিময়ে আপনি আমার রাগ শান্ত করার ওষুধ তৈরি করে দেবেন। কাশি এতে রাজি হয়ে যায়। আর এরপরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। নেওয়াজ এবং তার স্ত্রীকে খুন করে সতীশ সেই হার্ড ডিস্কটা নিয়ে নেয়, আর সতীশকে মারার পরে রহস্যময় ছেলেটি সেই হার্ড ডিস্কটা নিয়ে নেয়। আর সেই রহস্যময় ছেলেটি আর কেউ নয়, নবীনার ছেলেই। আর নবীনার ছেলে সেটা সায়েন্টিস্ট কাশির হাতেই তুলে দিয়েছিল সেই হার্ড ডিস্কটা। এর কয়েক বছর পরে রাগ নিয়ন্ত্রণ করার ওষুধ যখন তৈরি হয়, সেটা সে কাশির কাছ থেকে আর নিতে পারে না। আর এত বছর পরেও তার হাতে সেই হার্ড ডিস্কটা যায়নি। চন্দ্রকান্ত বলতে থাকে, আসলে কাশি আমার খুব ভালো বন্ধু ছিল। যখনই নাবিনার ছেলে কাশির সাথে সেই ফর্মুলাটা নিয়ে অনেক ঝামেলা করছিল, তখনই সে ভয় পেয়ে সেই হার্ড ডিস্ক, ফর্মুলার হার্ড ডিস্কটা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল এবং যত্ন করে রাখতে বলেছিল। কিন্তু তার আগেই কাশি এবং তার পরিবার মারা যায়। নাবিনার ছেলে তাকে খুন করে ফেলে। আর তখন থেকে সেই হার্ড ডিস্কটা এখনো আমার কাছেই রয়েছে। তখনই আদি হঠাৎ করেই একটা গান বের করে বসে আর চন্দ্রকান্তের বুকে একটা গুলি করে বসে। আদি বলতে থাকে, শিবা স্যার ঠিকই বলেছিল, আপনি হচ্ছেন নবীনার আসল ছেলে, যে সেই হার্ড ডিস্কটা নেওয়ার পরে কাশি এবং তার পুরো পরিবারকে খুন করে ফেলেছেন। এখন সেই হার্ড ডিস্কটা আপনার কাছেই রয়েছে। কিন্তু চন্দ্রকান্ত বলে, না, আমি নবীনার ছেলে নই। তখনই চন্দ্রকান্তের বাড়ির ভেতর থেকে সেই লোকটা বের হয়ে আসে, যার নাম ছিল শিবা। আর হাসতে হাসতে শিবা বলতে থাকে, আসলে আমি নবীনার ছেলে। এরপরেই অতীতের ঘটনা দেখানো হয়। শিবা যখন বড় হওয়ার পরে রিপোর্টারের ছদ্মবেশে রাজুর কাছে এসেছিল কাশির সেই হার্ড ডিস্কটা নেয়ার জন্য, পুলিশের হাতে সে ধরা পড়েছিল। এরপর সে খুনের কথা স্বীকারও করে নেয়, কিন্তু কোনোভাবে সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। আর এরপরেই নিজের পরিচয় বদলে ফেলে। এছাড়া ইতোমধ্যে শিবা একজন পলিটিশিয়ান হয়ে গিয়েছিল। এছাড়া গোপনে গোপনে সে খবর নিচ্ছিল কাশির সাথে সবথেকে ভালো বন্ধুত্ব কার ছিল, সে কাকে সেই হার্ড ডিস্কটা দিয়ে যেতে পারে। আর তখনই সে খবর পায় চন্দ্রকান্তের, যার সাথে কাশির খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ইতোমধ্যে শিবা মিনিস্টার হয়ে গিয়েছিল, যার ফলে শিবা চন্দ্রকান্তের সাথেও ভালো একটা সম্পর্ক বানিয়ে নেয়, বন্ধুত্বের সম্পর্ক। চন্দ্রকান্তের পরিবারের সাথে শিবা অনেক ভালো সম্পর্ক তৈরি করে নেয় এবং নিজেকে অনেক ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করে। এর ফলে একদিন
চন্দ্রকান্ত শিবাকে বলতে থাকে সেই ভ্যাকসিনের হার্ড ডিস্কের কথা, যেটা সে ডাব্লিউএইচ এর কাছে পাঠিয়ে দিতে চায়। তখনই শিবা বলতে থাকে সেটা সেখানে পাঠানোর কি দরকার, আমরা প্যাটার্ন করে সেটার বাজারে ছেড়ে অনেক টাকা ইনকাম করতে পারি। এতে চন্দ্রকান্ত এবং তার স্ত্রী রেগে যায় আর বলে না, আর বলে এই ওষুধটার প্রয়োগ মানব সেবার জন্য হতে হবে। যখনই শিবা বুঝতে পারে যে তারা কথাটা ভিন্নভাবে নিয়েছে, তখনই বলে আরে আমি তো মজা করছিলাম, অবশ্যই এটা ডাব্লিউএইচওকে পাঠিয়ে দিতে হবে। আমি আসলে দেখতে চেয়েছিলাম তোমরা কোনো বিপথে চলে না যাও, আর এই জন্যই আমি তোমাকে এই কথাটা বলেছি। ডাব্লিউএইচওকে পাঠানোর ব্যবস্থা আমি করব। কিন্তু শিবা তার পরিবর্তে পুলিশ অফিসার আদির সাথে কথা বলে। শিবা আদিকে চন্দ্রকান্তের ব্যাপারে ভুল কথা বলে, তাকে খারাপভাবে প্রেজেন্ট করে আর বলে এই সব কিছুর মূলে সেই রয়েছে। অবশেষে আদি সেই হার্ড ডিস্কটা উদ্ধার করার জন্য তার বাড়িতে একজন ইউটিউবার সেজে আসে এবং ইন্টারভিউ নিতে শুরু করে। আর আদি চন্দ্রকান্তের মুখ থেকে এটা স্বীকার করায় যে সায়েন্টিস্ট কাশি সেই হার্ড ডিস্কটা চন্দ্রকান্তকে দিয়েছিল রাখার জন্য। আর এরপরেই সে শিবার কথা পুরোপুরি বিশ্বাস করে নেয় আর আদি চন্দ্রকান্তকে শুট করে দেয়। আদি আসলে ভেবেছিল এই চন্দ্রকান্তি হচ্ছে নাবিনার সেই ছেলে যে মানুষকে একের পর এক খুন করেছে আর একের পর এক পরিবারকে ধ্বংস করেছে, আর সবার সামনে ভালো মানুষ সাজার নাটক করছে এখন, আর এই জন্য সে তাকে গুলি করে বসে। কিন্তু এখন শিবার মুখ থেকে আসল সত্যি জানার পরে তার আফসোস হচ্ছে। এরপরেই শিবা হাসতে থাকে আর বলে আমি এত সব কিছু করেছি এই হার্ড ডিস্কের জন্য, আর এখন যখন এটা আমি হাতে পেয়েছি তোমার কি মনে হয় আমি তোমার মতো একজন গাঁওর পুলিশ অফিসারকে ছেড়ে দেব? কখনোই না, আমি তোমাকেও মেরে ফেলবো। এরপরেই শিবা চন্দ্রকান্তকে আরো কয়েকটা গুলি করে একেবারে মেরে ফেলার জন্য। ইতোমধ্যে আদি তার ভুল বুঝতে পেরেছিল। শিবা যখনই আদিকে মেরে ফেলতে যাবে তার আগে আদি তাকে শুট করে বসে এবং তার কাছ থেকে সে হার্ড ডিস্কটা নিয়ে নেয়। আদি শিবাকে সেখানেই মেরে ফেলে। তখনই চন্দ্রকান্ত আদিকে বলে যে করেই হোক এটা ডাব্লিউএইচওর কাছে পাঠিয়ে দেবে, আর এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আদিও তাকে কথা দেয় যে করেই হোক এটা ডাব্লিউএইচওর কাছে সে পাঠিয়ে দেবে। এরপরে আদি চন্দ্রকান্তকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু চন্দ্রকান্ত বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না। সে নিষেধ করে আর কিছুক্ষণ পরে সেখানেই মারা যায়। আদি তাকে স্যালুট করে। আর এরই মধ্যে শেষ হয়ে যায় এই অদ্ভুত টাইপের সাসপেন্স থ্রিলার মুভি। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।